আমার কালারে কালা যাও তুমি বধুর বাড়ি হাতে নিও কালা মিষ্টির হাড়ি কালা যাও তুমি বধুর বাড়ি হাতে নিও কালা মিষ্টির হাড়ি কালা পান সাজাইয়া দিব তোমার সামিনের ডালায়া দিয়া রে ওই আমার কালার কালা গাছ লাগালো সারি সারি সকাল বেলা কালা ধৈর পারি কালা কইর কালা সকালে আর বই কালা রে কইর কালা সকালে আর বই কালা রে মানুষ দীর্ঘ সময় ধরে যে জীবন যাপন করে, যে দার্শনিক নৈতিক মূল্যবোধের ভেতর দিয়ে তার জীবনটা পরিচালিত হয়, সেই পরিচালনার মধ্যে সাংস্কৃতিক চেতনা তৈরি হয়। মানুষের এই সাংস্কৃতিক চেতনার ভিতরে ভাষা একটি অন্যতম উপাদান, ধর্ম একটি উপাদান, তার খাদ্যাভ্যাস, তার পোশাক, তার জীবনযাপন, তার আচরণ, নৃত্য, সঙ্গীত সবকিছুই সংস্কৃতির উপাদান। বিভিন্ন পেশায় নিয়োজিত গ্রাম বাংলার মানুষ নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী কেউ মসজিদে যান, কেউ যান মন্দিরে, কেউ বা যান অন্যান্য তীর্থক্ষেত্রে। কিন্তু এই আলাদা আলাদা ধর্ম পালনের নামে তারা কেউ সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেকে আলাদা করে রাখেন না। বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো এক জাদুমন্ত্রে যেন এক হয়ে একটি সম্মিলিত প্রাণের স্পন্দনের সঙ্গে নিজেদের মিলিয়ে নেন। ইতিহাসের বিভিন্ন পর্যায়, বিভিন্ন রাজাদের আমল থেকে যখন দেখি, তখন আমার মনে হয়েছে যে ধর্মভিত্তিক যে বিষয়টি সামনে এসছে সেটা আধিপত্যের জায়গা থেকে। আধিপত্যের জায়গায় যে যতটা বেশি প্রভাব বিস্তার করতে পারে, ক্ষমতার দম্ভ দেখাতে পারে, ধর্মটাকে সেই উদ্দেশ্যে ব্যবহার করে।
আমারও যে শীতর সিন্দুর মা তাউলিয়া আছে সরে ও মা শাশুড়ি। 61 সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী যখন উদযাপিত হয় এবং যখন ছায়ানটের প্রতিষ্ঠা হয়, তখন থেকেই শুরু হলো সাংস্কৃতিক প্রতিরোধ এবং মোকাবেলা করার বিষয়টি। পাকিস্তান সরকার চেয়েছিল এদেশের সংস্কৃতিকে একটি ইসলামিক আবরণ দিয়ে তৈরি করা, যেটা এদেশের মানুষ জীবন দিয়ে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। ততদিনে মানুষ বুঝে গেছে যে এই সাংস্কৃতিক আন্দোলন প্রতিরোধ যদি না করা যায় তাহলে বাঙালির সাংস্কৃতিক সত্তাটাকে বিনষ্ট করে দেবে পাকিস্তান সরকার। রাধারানী সখীদের বলেন, সখীরে কি বলবো বল, ওরে কলঙ্কের কপালি মা চৈতন্য লীলা এবং রাধা গোবিন্দ লীলাকে কেন্দ্র করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কবিরা বিভিন্ন আঙ্গিকে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। পাকিস্তানি শাসকরা রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী এখানে পালন করতে দেবে না, তাদের যে একটা তর্ক ছিল এটা নিয়ে যে তিনি অন্য ধর্মের কবি এবং আমাদের দেশের কবি না, সেটার প্রতিবাদ করতে যে যখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনের একটা উদ্যোগ নেওয়া হলো এখানে এবং পালন করা হলো, তখন থেকেই রমনার বটমূলে যে ছায়ানটের যে উদ্যোগ ছিল পয়লা বৈশাখ পালন করার, সেখান থেকে এটা আজকে কিন্তু একটা বিরাট জাতীয় উৎসবে পরিণত হয়েছে, যে উৎসবে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে মানুষের যেরকম ঢল নামে, অন্য কোনো সময়ে কিন্তু মানুষ একত্রিত হয়ে এরকম বড় উৎসব পালন করার সুযোগ পায় না, কিন্তু পয়লা বৈশাখে তারা করে। আমরা প্রথমে 64 সালে পয়লা বৈশাখ উদযাপন করি, কিন্তু পয়লা বৈশাখ উদযাপনের অর্থে না, আমাদের ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন তো শুরু হয়েছিল পয়লা বৈশাখে। তো ছায়ানটের সঙ্গীত বিদ্যায়তনের বছর পূর্তি, পুরস্কার বিতরণ ইত্যাদি করেছিলাম, তার সাথে কিছু পয়লা বৈশাখের গান ছিল নতুন দিনের। কিন্তু 64 সালেই খুব তিরস্কৃত হলাম, এটা কি হচ্ছে, তোমরা বড় জায়গায় সত্যিকারের পয়লা বৈশাখ করো। তারপরে আমাদের ডক্টর নওয়াজেশ আহমেদ দেশে ফিরলেন 67-তে, তিনি আমাদের বললেন চলুন একটা জায়গা দেখাই। গিয়ে দেখলাম সে বড় বড় ঘাস, মানে ভেজা ভেজা ঘাস, আর বললেন খুব সাবধান, পচা গোবর আছে, পা পড়লে পা চুলকাবে। তো খুব সাবধানে গিয়ে দেখলাম সেই গাছ বটগাছ, তখনও ততটা ঝাপটি নয়, কিন্তু গাছ থেকে শুঁয়োপোকা পড়ে। আর খুব ছোট একটা জায়গা ছিল, বাঁধানো বেদি, সেইখানেই আমরা শুরু করেছিলাম। বলে লালন রে, সিরাজ সাই দেখে
নগরজীবনে আমাদের যে সংস্কৃতি, তার সঙ্গে সাধারণ মানুষ, তার একটা পরিচয় ঘটানোর চেষ্টা, একটা ইচ্ছা আমাদের মনের মধ্যে ছিল। আরও ব্যাপার ছিল এই যে বাঙালি জাতি হিসেবে যাতে ঐক্যবদ্ধ হতে পারে। কারণ আমাদের যেসব ধর্মীয় উৎসব, সেগুলো তো সর্ব মানুষের মিলন কেন্দ্র নয়। আমাদের অনেকগুলো উৎসব, শুধু পয়লা বৈশাখ নয়, বসন্ত উৎসব, বর্ষা উৎসব, শারদ উৎসব, এগুলো সবই আমরা চেয়েছি মানুষের উৎসব করে তুলতে। সর্বমানুষের জন্য আমরা এটা করেছি, সর্বমানুষের কাছে আমরা পৌঁছাতে চেয়েছি, সর্বমানুষকে চেষ্টা করেছি বাঙালি জাতীয়তা বোধে ঐক্যবদ্ধ হতে। সবাই কিন্তু ভোরবেলায় এসে নিজেকে বাঙালি বলে জানতো, ওই পাকিস্তানি মুসলমান নয়। এইটা আমাদের সংগ্রাম ছিল, আমরা বাঙালি হতে চেয়েছি। এটা এখন আর আমাদের উদযাপনের মধ্যে নেই, সমস্ত দেশ উদযাপন করে পয়লা বৈশাখ। এক এক দেশে ও সংস্কৃতিতে বর্ষগণনার এক এক রীতি প্রচলিত। যেমন ইংরেজিতে বর্ষ গণনা বা দিবসের শুরু ধরা হয় মধ্যরাত থেকে, আরবিতে ধরা হয় চন্দ্র উদয় থেকে, আর বাংলাতে সেই বর্ষ গণনা বা দিবস শুরুর হিসাব করা হয় সূর্যোদয় থেকে। সম্রাট আকবর রাজস্ব আদায়ের সুবিধার জন্য এই সময়টা প্রচলন করেছিলেন, এবং এটা বলা যায় যে কৃষি কাজের একটা চক্রের পর যে কিছু বিরতি থাকে, সেই বিরতিতে রাজস্ব আদায়টা সহজ হয়, এবং সে রাজস্ব আদায়ের পর সেটি জমা দেওয়া হয় রাজার ভান্ডারে। ভাইয়া দুদিয়া লাল গরু আমি গুনাগার বইয়ারে আছি। বসন্ত সময়টাকে ধরা হয় যে নববর্ষের, কারণ প্রতীকীভাবে বসন্ত হচ্ছে জেগে ওঠে। আর আমাদের শুরু হচ্ছে পয়লা বৈশাখ, কিন্তু গ্রীষ্ম শুরু করে দিয়েছে। বসন্ত শেষ হওয়ার পর গ্রীষ্ম শুরু হচ্ছে। বসন্তের আনন্দ ফুরাতে না ফুরাতেই আমরা নতুন বর্ষকে বরণ করে নিয়েছি। বসন্তের আনন্দের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাওয়া, যেদিন শেষ হলো তার পরের দিন আমাদের শুরু হয়ে গেল নতুন বর্ষ গণনা, এবং গ্রীষ্ম দিয়ে সেটি শুরু।
ছায়ানটের অনুষ্ঠানের পাশাপাশি ৮০ দশকে বাংলাদেশে পয়লা বৈশাখ অনুষ্ঠানে আরেক নতুন মাত্রা যোগ হয়। সেই যে ৬০-এর দশকে আমরা পাক শাসনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলাম, পয়লা বৈশাখটা সেই আন্দোলনের একটা মাত্রা হিসেবেই, অথবা যদি বলি আমি যে অস্ত্র হিসেবেই কিন্তু তখন এসেছি। এরশাদের আমলেও আমরা দেখলাম যে স্বৈর শাসন আরও ঝেঁকে বসেছে। তখন আমরা চারুকলা শিল্পীরা আমরা কি করতে পারি? আমাদের হাতিয়ার হচ্ছে তুলি, রং, কাগজ এবং আমাদের ছবি আঁকা। সেই পয়লা বৈশাখকে আরও গুরুত্বপূর্ণ করার জন্য, আমাদের আন্দোলনগুলোকে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করাবার জন্য, আমরা মানুষকে বোঝাবার জন্যই কিন্তু আমাদের এই যে পয়লা বৈশাখের আন্দোলনকে আরও একটা মাত্রা যোগ করলাম মঙ্গল শোভাযাত্রা দিয়ে, যে মানুষের মঙ্গল চাই, আমাদের সংস্কৃতির মঙ্গল হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের ছাত্রদের দ্বারা পরিচালিত বৈশাখী শোভাযাত্রা। মূলত এই শোভাযাত্রার ভিতর দিয়ে বাঙালির অসাম্প্রদায়িক পরিচয় সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। নাগরিক পর্যায়ে বৈশাখ উদযাপনের বর্ণিল উৎসবের পাশাপাশি গ্রামীণ বৈশাখ উদযাপনের চিত্র কম বর্ণিল নয়। আসলে গ্রামীণ বৈশাখ উদযাপনের শুরু হয় মূলত বছর বিদায়ের মধ্য দিয়ে। বাংলা বছর বিদায় উৎসবের মধ্যে থাকে হরগৌরী নৃত্য, বাইদ্যার নাচ, চড়ক, মণিহাজরা ইত্যাদি। এইসব আয়োজনে পুরাণে কথিত সকল চরিত্ররা জীবন্ত হয়ে ওঠে গ্রামীণ মানুষের সাজ অভিনয় সবাক রূপান্তরে। এটা আমাদের সনাতন একটা উৎসব, মানুষ মানুষের কাছে আসে, মানুষ মানুষকে কাছে পায়, সেটা কিন্তু এই বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছিল।
বাংলায় আবহমান কাল ধরে বাংলা নববর্ষের একটি প্রবল প্রভাব ছিল। বৈশাখী মেলা হতো এবং সেই মেলায় গিয়ে যে আমাদের নিজস্ব কুটির শিল্প, মাটির কাপড়ের হাড়ি কুড়ি দা এইসব জিনিস কেনার একটি প্রবল ছিল মানুষের মধ্যে। আমি এখন পর্যন্ত যখন যাই একই জিনিস দেখি যে মানুষের মধ্যে প্রবণতা থাকে ঘরের পুরনো জিনিসটি ফেলে দিয়ে একটি নতুন হাড়ি আনা, একটি নতুন বটি কেনা, একটি নতুন দা কেনা, এই বৈশাখী মেলা থেকে। বৈশাখী মেলার এই আবহটা গ্রাম বাংলার সাংস্কৃতিক চর্চায় এখনো খুব আছে এবং তারা মনে করে বৈশাখটা তাদের নিজস্ব ধন, নিজস্ব সংস্কৃতি। এই সংস্কৃতির সঙ্গে যা কিছু উৎপাদিত হবে সেই উৎপাদনটা তার জীবনের পক্ষে থাকে। বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলি, সাধারণ জনগণের কথা বলি, তার অর্থে বাংলাদেশ বলতে যা বোঝায় এখনো সেটার কথা বলি, তাহলে পয়লা বৈশাখের উৎপত্তি, পয়লা বৈশাখের উৎস তো গ্রামে, গ্রামাঞ্চলে, সেখান থেকেই আমরা সেটা বহন করে নিয়ে এসেছি আমাদের সঙ্গে। বাংলাদেশকে সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি দিয়ে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, ধর্মভিত্তিক রাজনীতি এনে হানাহানির চেষ্টা করা হয়েছে, সবকিছু ছাপিয়ে সবকিছুকে চ্যালেঞ্জ করে কিন্তু পয়লা বৈশাখের অনুষ্ঠান আমরা পালন করেছি। কাজে পয়লা বৈশাখের অনুষ্ঠান পালন করা শুধুমাত্র উৎসবেই এখন আমাদের সীমাবদ্ধ নয়, এটা আমাদের বারবার আমরা জোর দিয়ে আমাদের যে নিজেদের কথা বলি যে আমরা একটা সর্বধর্ম সমন্বয়ের দেশ, যেখানে সবাই একত্রিত হয়ে সবাই সবাইকে ভালোবেসে সবাই সবার জন্য শুভেচ্ছা নিয়ে যে উৎসবটা পালন করি সেটা হচ্ছে পয়লা বৈশাখ। আমি খুব আনন্দিত যে এই দিনটি আমরা পুনরাবিষ্কার করেছি। এই দিনটি আমাদের গণতান্ত্রিক চেতনার জন্য, আমাদের জাতিসত্তা নির্মাণের জন্য, আমাদের সংস্কৃতি নির্মাণের জন্য,
আমাদের ইতিহাসকে পুনর্নির্মাণের জন্য। যদি এইভাবে আমাদের পুনরাবিষ্কার আমরা প্রতি বছর করতে পারি, এই জাতিকে কেউ কোনোদিন বিভ্রান্ত করা, প্রদানত করা, শোষণ করা কথাই ভাবতে পারে।